লাগছে আজকে। আর্জেন্টিনার পরাজয়ে মন ভাঙল লাখো ভক্ত সমর্থকের। সারা দেশে বড় পর্দায় ফাইনাল উপভোগ। সবসময় একটাই কথা, জিতলো আর্জেন্টিনা, হারলো আর্জেন্টিনা, আমরা অলওয়েজ মেসি। আই লাভ মেসি। একদম মন খারাপ হয়ে গেছে মেসির খেলা দেখে। একদম ইনশাআল্লাহ আজকে খেলতে পারি নাই, পরের ওয়ার্ল্ড কাপ জিতবো আমরা। প্রিয় দল সেভাবে খেলতে পারেনি, আমাদের মনে হচ্ছে বুদ্ধির ভুল। প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ ডাক্তার কামরুল ইসলামের নামে অনলাইন প্রতারণা হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। মামলা দায়েরের পর তদন্ত চলমান। নাম্বারে যখন যোগাযোগ করে রোগীরা বলে যে আমি কামরুল স্যারের অফিস থেকে বলছি, এই ধরনের একটা প্রতারণা চক্র বেশ কিছুদিন, প্রায় মনে হয় মাসখানেক ধরে এরা এই কাজটা চালিয়ে যাচ্ছে। কঠোর অবস্থানের কারণে পদ থেকে সরানো হতে পারে ধারণা সাবেক গভর্নর হাসান মনসুরের। যমুনাকে জানালেন সময় পেলে শেষ করা যেত সংস্কার। আমাকে নিলে পরে 3 মাস পরে আমাকে আপনারাই ফায়ার করে দিন, কারণ আপনাদের কথা মতো তো আমি চলতে পারবো না। হয়তো কাজে অযথা কেন আমাকে নিয়ে আপনারা এম্বারাসড হবেন, আমিও এম্বারাসড হব। গণ অভ্যুত্থানের 2 বছর পেরেলেও রংপুরে নেই মামলার অগ্রগতি। বিচার নিশ্চিতের পাশাপাশি কর্মসংস্থান ও আর্থিক নিরাপত্তার দাবি পরিবারের। ইরানি হামলায় ইরাকের মার্কিন ঘাঁটিতে 1 সেনা নিহত। চলমান সংঘাতে অস্থিতিশীল তেলের বাজার বাড়ল 3% বেশি। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নিজেকে হারিয়ে খুঁজে ফিরলেন লিওনেল মেসি। ছন্নছাড়া ফুটবলে হতাশ করল আর্জেন্টিনা। আর 16 বছর পর আবারও বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট ফিরে পেল অপরাজিত স্পেন। ইয়ামালদের ভাগ্য সহায় না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। 10 জনের আর্জেন্টিনা যখন পেনাল্টির অপেক্ষায়, তখন 106 মিনিটে মেসিদের স্বপ্ন ভাঙেন ফেরান তোরেস। সেই গোলেই 2010 সালের পর আবারও সোনালি ট্রফিটা উচির ধরল ইনিয়েস্তা ক্যাসিয়াসদের উত্তরসূরিরা। শিরোপার শেষ লড়াইয়ে মুখোমুখি 2 বিশ্ব চ্যাম্পিয়ন। একাদশে 3 পরিবর্তন নিয়েও যেন ছন্নছাড়া আর্জেন্টিনা। বলের একচ্ছত্র দখল নিয়ে শুরুতেই আক্রমণ স্পেনের, তবে লামিনে ইয়ামালের দুর্বল শট প্রতিহত করেন এমি মার্টিনেজ। প্রথমার্ধের বাকি সময়ে খুঁজে পেতে কষ্ট হলো বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। মাঠ জুড়ে দেখা মিলেছে কেবল স্পেনের পাসের প্রদর্শনী। 65% বলের দখল রেখে পাস 363টি, 3টি আক্রমণে 2টি ছিল লক্ষ্যে। বিপরীতে আর্জেন্টিনা পাস দিয়েছে মাত্র 200টি। নেই কোনো আক্রমণ, নিজের ছায়া হয়েছিলেন লিওনেল মেসি। এরপর 27 মিনিটের বিরতি। শাকিরা বিবারদের মনোমুগ্ধকর পারফরমেন্সও পাল্টাতে পারেনি দৃশ্যপট। স্পেনের একের পর এক আক্রমণে দিশেহারা আর্জেন্টিনা শিবির। প্রথমার্ধে প্রতিপক্ষের ডিবক্সে একবারও বল স্পর্শ করতে পারেনি আর্জেন্টিনা। 1966 সালের পর বিশ্বকাপ ফাইনালে এমনটা হয়েছে 3 বার, যার 2টিতেই আলভিসেলেস্তাদের নাম। বিরতির পরও মেসি মার্টিনেজদের দর্শক বানিয়ে একের পর এক আক্রমণ করে গেছে স্পেন। 68 মিনিটে ইয়ামালের ক্রস থেকে ফেরান তোরেসের দারুণ হেড ফিরিয়ে আর্জেন্টিনার ত্রাণকর্তা সেই এমিলিয়ানো মার্টিনেজ। ইনজুরি সময়ে কুবার্সিকে ফাউল করে লাল কার্ড দেখেন এনজো ফার্নান্দেজ। 10 জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। সেট পিসে লামিন ইয়ামালের সামনে প্রায়শ্চিত্তের সুযোগ, তার মাপা শটে আবারও দেয়াল হয়ে দাঁড়ালেন পুরো আসরে নিষ্প্রভ থাকা এমিলিয়ানো মার্টিনেজ। সব মিলিয়ে প্রতিহত করেন 10টি আক্রমণ। বিপরীতে নির্ধারিত সময়ে স্পেনের ডি বক্সে মাত্র একবারই বল স্পর্শ করতে পেরেছে আলভিসেলেস্তারা। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচেও স্পেনের আধিপত্য। গোলের দেখাও পেয়ে যায় লা রোহারা, কিন্তু নিকো উইলিয়ামসের উদযাপনে বাদ সাধেন রেফারি, বাজান ফাউলের বাঁশি। তবে শেষ রক্ষা হয়নি আর্জেন্টিনার। নিকোর অ্যাসিস্টে ডেডলক ভাঙার সঙ্গে স্পেনকে দ্বিতীয় বিশ্বকাপ এনে দেন ফেরান তোরেস।
কোনো রূপকথা হয়নি প্রত্যাবর্তনের গল্প লেখা। অধিনায়ক হিসেবে 3টি বিশ্বকাপ ফাইনাল খেলে দুটিতেই হতাশার সঙ্গী এলেমতেনের। আর্জেন্টিনাকে কাটিয়ে প্রথমবারের মতো উত্তর আমেরিকা থেকে বিশ্বকাপ ট্রফি ইউরোপে নিয়ে গেল স্পেন। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। ব্যক্তিগত অর্জনেও জয়কার স্পেনের পুরো টুর্নামেন্টে মাঝমাঠ শাসন করে লিওনেল মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপের গোল্ডেন বল জিতে নিলেন স্প্যানিশ অধিনায়ক রদ্রি। টুর্নামেন্টে মাত্র 1 গোল হজম করে সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস উঠেছে উনাই সিমনের হাতে। আর রক্ষণভাগে আলো ছড়িয়ে সেরা তরুণ খেলোয়াড় হলেন কিশোর ডিফেন্ডার পাও কুবার্সি। ফাইনালে উঠতে না পারলেও 10 গোল করে গোল্ডেন বুট নিজের করে নিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ঐতিহাসিক এই ট্রফি জয়ের পাশাপাশি টাকার পাহাড়ে উঠল স্পেন। রেকর্ড প্রাইজ ফান্ডের এই আসরে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে তারা পাচ্ছে $5 কোটি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 616 কোটি টাকা। আর রানার্স আপ আর্জেন্টিনা পাচ্ছে 406 কোটি টাকা। বিশ্বকাপ মহারণে শেষ হাসি হাসলো স্পেন, হৃদয় ভাঙলো আর্জেন্টাইন ভক্তদের। স্প্যানিশ ফুটবল ভক্ত আর আর্জেন্টিনা বিরোধী শিবিরের উল্লাসে শেষ হলো 2026 আসর। রাজধানীর টিএসসি সহ বিভিন্ন এলাকায় বড় পর্দায় টান টান উত্তেজনাকর ম্যাচটি উপভোগ করেন ফুটবল প্রেমীরা। দিন শেষে বিভেদ ভুলে সবাই এক হয়ে চলবেন, 4 বছর পর আবার মাতবেন গ্রেটেস্ট শো অন আর্থ উপভোগে, সেই প্রত্যয় তাদের কণ্ঠে। 1.5 যুগ পর বিশ্ব ফুটবলের মসনদ ফিরে পেল স্প্যানিয়ার্ডরা। সেই উচ্ছ্বাস ছুঁয়ে গেল ভক্ত সমর্থকদের। রেফারির শেষ বাঁশির সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মহসিন হল মাঠে তখন আনন্দের নহর বইছে। উল্লাসে ফেটে পড়ে হাজার হাজার দর্শক। ঠিক আছে, মানে আগুন আগুন। আর্জেন্টিনা আজকে খুবই বাজে খেলছে। আমরা তো ভাবছিলাম যে না একটু খেলা হাড্ডাহাড্ডি হবে, বাট একতরফা খেলা হয়েছে। আর্জেন্টিনার ফ্যানদের জন্য একটাই দুঃখের বিষয় যে তারা আগামী 100 বছরও ফাইনালে যেতে পারবে না। আর্জেন্টিনা মূলত এদের সাথে খেলা পড়ে নাই, তাই তারা ভাবছিল যে কি যে বিশ্বকাপ তারাই নিয়ে যাবে। এই কাতারে যেমন আছে স্পেন সমর্থক, তেমনি আছে অন্য দেশ বা দলের অনুসারীরা। আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল স্পেন। স্পেনের এই জয়কে আর্জেন্টিনা বিরোধী সমর্থকরা মনে করছেন যে এই জয় তাদেরই জয়। স্পেনের জার্সির নিচে ব্রাজিলের জার্সি পরেও খেলা দেখতে আসেন অনেকে। আমরা অনিরাপদ ফিল করছিলাম। আমাদের ব্রাজিলের খেলা দেখতে যখন আসতো আর্জেন্টিনারা, আমরা সাদরে গ্রহণ করতাম, কিন্তু আমরা ব্রাজিলিয়ানরা যখন আসছি তখন যে পরিমাণ অত্যাচার শুরু করছে, তাই গুপ্তবেশে খেলা দেখতে হয়েছে। মানে ব্রাজিলের উপরে এই স্পেনের জার্সি পরে আমরা গুপ্তবেশে খেলা দেখছি। চোরের 10 দিন ভাই, স্পেনের একদিন। এই আহাজারি স্বপ্নভঙ্গের। বিশ্বকাপ জুড়ে কোনো ম্যাচেই না হারা আর্জেন্টিনার এমন হার মানতে পারেননি অনেকে। মেসি মার্টিনেজদের পরাজয় সঙ্গী করে বাড়ির পথ ধরেন মলিন মুখে। এটা পুরাই হতাশাজনক খেলা ছিল। আজকে যদি ইমিলিয়ানো না থাকতো তাহলে আর্জেন্টিনা 10টা গোল কনসিডার করা লাগতো। একটাই কথা, জিতলো আর্জেন্টিনা, হারলো আর্জেন্টিনা, আমরা অলওয়েজ মেসির জন্য আমার খুব আফসোস হচ্ছে, কারণ এইরকম সুযোগ বারবার কিন্তু আসবে না। আজকের ম্যাচ আমরা বাকি ম্যাচগুলোর থেকে একটু খারাপ খেলেছি। যে মেসি হচ্ছে ওয়ার্ল্ড সেরা, সে গড অফ ফুটবল, ম্যাজিশিয়ান, তার সাথে কোনো প্লেয়ারের তুলনা নাই। ফাইনাল ঘিরে নিষেধাজ্ঞা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেসবের কোনো তোয়াক্কা না করেই মহসিন হল মাঠ পরিণত হয় জনসমুদ্রে, আর চিরাচরিত রূপে ছিল টিএসসি প্রাঙ্গণ। রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর সহ বিভিন্ন এলাকায় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে ভিড় করেন ফুটবল প্রেমীরা। তারা বলছেন দিন শেষে খেলা কেবলই বিনোদনের অনুষঙ্গ। বিভেদ বিদ্বেষ ভুলে এই ফুটবলই একত্রিত করে সবাইকে। একটাই চাওয়া, আমরা সবাই যাতে মিলামিশা থাকি, মারামারি না করি। আর্জেন্টিনা ব্রাজিল ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন স্থানে বিগ স্ক্রিনে খেলা উপভোগ করেন ফুটবল প্রেমীরা। বন্ধুদের নিয়ে আসর মাতিয়েছেন অনেকে, কেউ এসেছেন পরিবার নিয়ে। খেলা শেষে হারের হতাশা নিয়ে বাড়ি ফিরেছেন আর্জেন্টাইন সমর্থকরা।
প্রিয় দলের জয়ে এই উচ্ছ্বাস, ফাইনালের শেষ বাঁশি বেজে ওঠার সাথে সাথে উল্লাসে মাতেন স্পেনের সমর্থকরা। আর্জেন্টিনা দরকার ছিল আরেকটি কাপ নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারা নিতে পারলো না। এই জয়ের মধ্য দিয়ে ৩৮ দিনের উৎসবের পর্দা নামল সেই ৭ সমুদ্র ১৩ নদীর ওপারে। তাতে কি ভক্ত আর সমর্থকদের আবেগে ভাটা পড়েনি। নিউ ইয়র্কের মেডলাইফ স্টেডিয়ামে উন্মাদনা ছড়িয়ে পড়েছিল বাংলাদেশের শহর থেকে গ্রাম পর্যন্ত। আমার সাথে আমার ভাতিজিকেও নিয়ে আসছি, সেও খেলা দেখতে আসছে। খুব ভালো খেলবে স্পেন এবং সর্বোচ্চ গোল দিয়ে পুরা বিশ্বকে জয় করবে। বিশ্বকাপের ফাইনালে স্পেনের জয়ের পর চট্টগ্রামের সিআরবি একই সাথে হয়ে ওঠে আনন্দ আর বিষাদের প্ল্যাটফর্ম। কোথাও উল্লাসে মেতেছেন স্পেনের সমর্থকরা, আবার কোথাও প্রিয় দলের হারে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টিনার ভক্তরা। অনেক বেশি খারাপ লাগতেছে। আর্জেন্টিনা হেরে গেছে, এত দূরে এসে পারলো না কাপ নিতে। ফাইনালে এসে এত কষ্ট করে এতদিন খেলছে, লাস্ট মোমেন্টে এসে আর শেষ। আর্জেন্টিনা টিমের সাথে লেবারে অনেক ফাউল করছে, যে ফাউলগুলো দেওয়া উচিত ছিল না কোনো। ভাই প্রতিবারই তো হাত দিয়ে তারপর লেফারি কিনে গোল দেয়, এবার আর পারবে না। স্পেন আছে, লামিন ইয়ামাল আছে। রংপুরে বাবার সাথে খেলা দেখতে এসেছিলেন দুই ভাই। প্রিয় দলের হার কোনোভাবেই মানতে পারছিলেন না তারা। তাদের মতোই হৃদয় ভেঙেছে হাজারো সমর্থকের। অনেক জায়গায় আবার খেলা শেষে তর্কে জড়ান সমর্থকরা। অনেক ইচ্ছা ছিল জিতবে আজকে, একদম মুড খারাপ হয়ে গেছে মেসির খেলা দেখে একদম। স্পেন যে ফুটবল প্রোডাকশন করে, তারা আধুনিক ফুটবলের জনক। তারা বার্সেলোনা যে সেখান থেকে প্রোডাকশন নতুন তৈরি করে, সেটা কিন্তু তারা আজকে দেখিয়ে দিয়েছে। আমরা নিজেরাও স্তব্ধ। আমাদের প্লেয়াররা আমাদের অনেক ভালো একটা খেলা উপহার দিতে চেয়েছিলেন হয়তোবা, বাট হয়ে ওঠেনি সেটা। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে বরিশালের বেলস পার্ক মাঠে জড়ো হন সমর্থকরা। গায়ে প্রিয় দলের জার্সি, হাতে পতাকা, বাঁশি নিয়ে হাজির হন নারী শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ। খেলা চলাকালীন সময়ে সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে কয়েক দফা। আবার আর্জেন্টিনা হেরে যাওয়ায় দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করেছেন কয়েকজন সমর্থক। ফুল 120 মিনিট আমরা খেলছি, ওরা কি লাস্টের 5 মিনিট খেলে কাউকে করতে পারে নাই। চোরের 10 দিন, স্পেনের 1 দিন তো ভরে দিয়েছে আজকে। এবার জয় নিয়ে বাড়ি ফেললাম, এটা অনেক কিছু। খুলনার শিববাড়ি মোড়, জাতিসংঘ শিশু পার্ক সহ যেখানে যেখানে বড় পর্দায় খেলা দেখানো হয়েছে, সেখানেই ছিল সমর্থকদের উপচে পড়া ভিড়। খেলার নির্ধারিত সময়ে 90 মিনিটে গোল না হওয়ায় হতাশ হয় আর্জেন্টিনার সমর্থকরা। পরবর্তী অতিরিক্ত সময়ে স্পেনের একটি গোলের মধ্য দিয়ে হৃদয় ভাঙে আর্জেন্টিনার ভক্তদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ফাইনাল হেরে অঝরে কেঁদেছেন লিওনেল মেসি। এই নিয়ে 3 বিশ্বকাপ ফাইনালের 2টিতে পরাজয়। গোল্ডেন বুট, গোল্ডেন বল, বিশ্বকাপ, এক ফাইনালে হারালেন কত কিছু। প্রশ্ন ওঠে, তারপরও কি মেসির সেরা হওয়া আটকায়? লোকে বলে লিওনেল মেসি নাকি মানুষ নন, কোনো অতিমানব কি এভাবে কাঁদতে পারেন? ম্যাচের শেষ বাঁশি যখন বেজেছে, মেসি তখন এভাবে কেঁদেছেন, মুখ লুকিয়েছেন। কিন্তু মেসি তো সর্বকালের সেরা, তার চোখে কি জল মানায়? এই বিশ্বকাপ থেকে মেসি কিছুই পেলেন না। গোল্ডেন বুট, গোল্ডেন বল, বিশ্বকাপ, এক ফাইনালে হারালেন কত কিছু। আচ্ছা, মেসি যদি কিছু নাও জেতেন, তাতে কি তার সেরা হওয়া আটকাবে? ম্যাচ জুড়ে স্প্যানিশ ডিফেন্ডাররা মেসিকে পকেট বন্দি করেছিলেন, তাতে কি তার শ্রেষ্ঠত্ব কমেছে? তাতে কি মুছে গেছে টুর্নামেন্টে 8 গোল 4 অ্যাসিস্ট, অনেকটা একা হাতে ফাইনালে তোলার গরিমা? সবশেষ 4 বিশ্বকাপে 3 বার ফাইনালে উঠলেন মেসি। এই সময়ে যা পারেননি আর কেউই। 3 বারের 2 বারই আর্জেন্টিনা দ্বিতীয় সেরা, কিন্তু তাতে কি বা আসে যায়? 2টা ফাইনাল হারলেও মেসি কীর্তিমান। মেসি কীর্তিমানই রয়ে গেছেন, রয়ে যাবেন। মেসি সর্বকালের সেরা, বছরের পর বছর ধরেই তিনি সেটা প্রমাণ করেছেন। মেসি তাই সেরা ছিলেন, আছেন, থাকবেন। তাতে লোকে স্বীকার করুক আর নাই বা করুক, তাতে লোকে যতই সেই শ্রেষ্ঠত্বে খামতি খোঁজার চেষ্টা করুক। ঠিক কবি ইমতিয়াজ মাহমুদের সেই কবিতার লাইনের মতো, মানুষ স্বীকার করার আগেও এভারেস্ট সবচেয়ে উঁচুই ছিল। লিওনেল মেসি, আপনি ফুটবলের এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।
90 মিনিটে অন টার্গেটে নিয়ে একটি শটও। মাঝমাঠের দখল হারিয়ে স্পেনের পাতা ফাঁদ আর স্নায়ুর চাপে মূলত স্বপ্নভঙ্গ হলো আর্জেন্টিনার। এনজোর লাল কার্ড আর মাঝ মাঠের চরম ব্যর্থতায় আলবিসেলেস্তেদের শিরোপার রেস থেকে ছিটকে দিয়েছে। আর মেডেল নেওয়ার সময় ট্রাম্পের সাথে কর্মর্দন না করে বিতর্কে রোমেরো। সোমবার রাতেই বুয়েন্স আইরেসে ফিরছে রানার্স আপরা। আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল খেলবে আর হৃৎপিণ্ডে চাপ বাড়বে না, সে কি হয়? ঠিক যেন 2010 সালের বিশ্বকাপের পুনর্মঞ্চায়ন। এক্সট্রা টাইমের গোলে 1-0 বিশ্বকাপ স্পেনের। সেবার 10 জনের দল ছিল নেদারল্যান্ডস, এবার আর্জেন্টিনা। সারা বিশ্বকাপে চাপ জয় করে প্রতিপক্ষকে ঘায়েল করা মেসিরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেই যে চাপ নিতে গিয়ে মেজাজ হারালেন। ম্যাচের 5টি হলুদ কার্ডের সবকটি পেয়েছে আলবিসেলেস্তেরা। ঠান্ডা মাথায় খেলে 16 বছর পর বিশ্বকাপ জিতল স্পেন। এই ম্যাচে কোথায় হারলো আর্জেন্টিনা? বিশ্লেষণ করলে উত্তর আসবে সব জায়গায়। ম্যাচের 90 মিনিটে যদি কোনো দল অন পোস্টে একটা শটও নিতে না পারে, সেই দল বিশ্বকাপ জিতলে সেটাই বরং অবাক করত সবাইকে। পুরো ম্যাচে প্রায় 10টি দুর্দান্ত সেভ দিয়ে যেন আর্জেন্টিনার হয়ে একাই লড়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। বল দখল, পাস অ্যাকুরেসি সব ডিপার্টমেন্টেই এগিয়ে লা রোহারা। স্পেন চাচ্ছিলই ম্যাচ টেম্পারমেন্ট নষ্ট করতে, আর্জেন্টিনা সেই ফাঁদেই পা দিয়েছে। লাল কার্ড খেয়ে এনজো মাঠ ছাড়লে 10 জনের আর্জেন্টিনা কার্যত ম্যাচ থেকে ছিটকে যায়। ম্যাচ শেষে স্পেনের গাভির উপর রীতিমতো হামলে পড়ে পারেদেস, যা ছাড়াতে স্কালোনি সহ ছুটে আসেন দুই দলের ফুটবলাররা। শুধু তাই নয়, স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন পারেদেসি। স্নায়ুর চাপে একটা দল কতটা ভেঙে পড়তে পারে, ম্যাচ শেষে এই দৃষ্টিকটু ছবিটা যেন তারই প্রমাণ। এমনকি 2026 বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রানার্স আপ মেডেল নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে করমর্দন করেননি আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। ফাইনাল হেরে যাওয়ার পর আর্জেন্টিনা দল একটি চার্টার্ড ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হবে। 11 ঘন্টার এই দীর্ঘ সফর শেষে বাংলাদেশ সময় সোমবার রাত 9টা থেকে 10টার মধ্যে তাদের বিমান বুয়েন্স আইরেসে পৌঁছাতে পারে। আর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের জন্য অপেক্ষা করছে তাদের দেশে বিশাল সংবর্ধনা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। ফাইনালের আগে সুর আর ছন্দের জাদুতে মাতে নিউ জার্সি স্টেডিয়াম জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করেন বিশ্বখ্যাত তারকারা। মঞ্চ মাতান মেডোনা, শাকিরা, পোস্ট ম্যালোন, আয়রোস্পিড থেকে শুরু করে টম ক্রুজ। নজর কাড়া অনুষ্ঠান শেষে প্রায় 5 মিনিট পর শুরু হয় শিরোপা নির্ধারণী ম্যাচ। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নেমেছে 48 দলের অংশগ্রহণে বিশ্বকাপের মেগা আসরে। তার আগে উৎসবের নগরীতে পরিণত হয় যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়াম। নাচে গানে মাতোয়ারা তখন পুরো গ্যালারি। স্পেন আর্জেন্টিনার ফাইনালের মহারণ শুরুর প্রায় 1.5 ঘন্টা আগে শুরু হয় বর্ণাঢ্য এই আয়োজন। ফাইনালে টান টান উত্তেজনার পারদ ছড়ানোর আগেই সমাপনী অনুষ্ঠানে সুরের ঝড় তুলেন জনপ্রিয় মার্কিন গায়ক ও র্যাপার পোস্ট ম্যালোন। তার সাথে মঞ্চ মাতিয়েছেন আরেক জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোয়েলি। তবে এবারের সমাপনী অনুষ্ঠানে সবচেয়ে বড় চমক ছিল জনপ্রিয় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আইশো স্পিডের উপস্থিতি। এই ত্রয়ীর অনবদ্য পারফরমেন্সে উদ্বেলিত হয়ে ওঠে গ্যালারির হাজারো দর্শক। মঞ্চ মাতান হলিউড সুপারস্টার টম ক্রুজ। তার মনোমুগ্ধকর বক্তব্যে শিহরিত হয় প্রায় 80,000 দর্শক। বলেন, ফুটবলই একমাত্র মাধ্যম যা এক সুতোয় বাঁধতে পারে পুরো বিশ্বকে। এছাড়াও ফাইনালের আয়োজনে মঞ্চস্থ হয় বেশ কিছু পারফরমেন্স। ফাইনাল ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগমনকে ঘিরে পুরো স্টেডিয়ামে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। হেলিকপ্টারের মাধ্যমে রাখা হয় বিশেষ নজরদারি, যে কারণে স্টেডিয়ামে প্রবেশে বেগ পেতে হয় খেলা দেখতে আসা দর্শকদের। তবে এমন সমাপনী অনুষ্ঠান করতে গিয়ে সময় বিড়ম্বনায় পড়ে বিশ্বকাপ ফাইনাল। নির্ধারিত সময়ের চেয়ে 5 মিনিট পর শুরু হয় ফাইনালের মহারণ।
চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো পুরো বিশ্ব সাক্ষী হয় হাফ টাইম শো, যেখানে দুই ব্রাজিলিয়ান কিংবদন্তি তারকা রোনালদো নাজারিও ও রোনালদিনহোকে নিয়ে রাজকীয় এন্ট্রি নেন মার্কিন পপ শিল্পী ম্যাডোনা। এরপরই শাকিরার দায় দায় মূর্ছনায় আরও একবার প্রকম্পিত হয় গ্যালারি। পাশাপাশি এই হাফ টাইম শোয়ে পারফর্ম করেন জাস্টিন বিবার ও জনপ্রিয় ব্যান্ড বিটিএস। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। বিশ্বকাপ ফুটবলের 100 বছর পূর্ণ হবে 2030 সালে। শতবর্ষের আয়োজনে এখন থেকেই চলছে নানা জল্পনা কল্পনা। এরই মধ্যে নির্ধারিত হয়েছে ভেন্যু, তবে এখনো বাকি আরও আকর্ষণ। আগামী বিশ্বকাপের আদ্যপান্ত জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু। 4 বছর পর পর বিশ্বব্যাপী মহা আলোড়ন তুলে আয়োজন হয় বিশ্বকাপ ফুটবল। 2026 বিশ্বকাপের উন্মাদনার রেশ কাটতে না কাটতে ফুটবল পাড়ায় আলোচনায় এখন বিশ্বকাপের 2030 আসর। এই আসরেই 100 বছর পূর্ণ করবে গ্রেটেস্ট শো অন আর্থ। তাই দর্শকদের বাড়তি আগ্রহ যেমন থাকছে বাড়তি আয়োজনও। প্রথমবার 3টি মহাদেশের 6টি দেশে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। যৌথভাবে মূল স্বাগতিক দেশ হিসেবে থাকছে ইউরোপ ও আফ্রিকার দেশ মরক্কো, পর্তুগাল এবং স্পেন। শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে দক্ষিণ আমেরিকার 3টি দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ের প্রত্যেকে একটি করে বিশেষ উদ্বোধনী ম্যাচ আয়োজনের সুযোগ পাবে। স্বাগতিক 6 দেশ মরক্কো, পর্তুগাল, স্পেন, উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে সরাসরি বিশ্বকাপে খেলবে। টুর্নামেন্টটি মূলত 2026 সালের মতো 48টি দল এবং 104 ম্যাচের ফরম্যাটেই হওয়ার কথা। তবে শতবর্ষী আসর হিসেবে দক্ষিণ আমেরিকান কনফেডারেশন এটিকে এককালীন 64 দল এবং 128 ম্যাচের ফরম্যাটে রূপ দেওয়ার জোর দাবি জানিয়েছে। মেসি, রোনালদো, নেইমার কি আর সে বিশ্বকাপে থাকবেন? তাদের ছাড়া উত্তাপ থাকবে কেমন? বাংলাদেশের স্ট্রাইকার বলছেন এমবাপ্পে, আলভারেজ, ভিনিরাই হবেন আগামীর তারকা। সাথে হাল্যান্ড, বেলিংহামরাও উত্তাপ ছড়াবেন। দলগুলোর মধ্যে লড়াই হবে তীব্রতর। আমাদের জেনারেশন আমরা তো রোনালদো, মেসিকে আইডল মানতাম, তো আমরা তাদেরকে দেখে অনেক ইন্সপায়ার হয়েছে এবং নেক্সট জেনারেশন যারা আসবে হয়তো এমবাপ্পে, ইয়ামেল, নিকো, আলভারেজ, লাউতারো মার্টিনেজ, এই বেলিংহাম, ডেকলান রাইস তাদেরকে দেখে খেলায় আসবে এবং তাদেরকে দেখে ফুটবল খেলতে চাবে। তো এই যে ব্যাপারগুলো এটা জেনারেশন ওয়াইজ কিন্তু চলেই আসবে। তো আমার কাছে মনে হয় যে কোনো ডাউট নাই 2030 সালে একটা এন্টারটেইনিং ওয়ার্ল্ড কাপ আমরা দেখতে পাবো এবং স্পেশালি জমজমের একটা আসর হবে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী 2030 সালের বিশ্বকাপটি 18টি শহরের 21টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভেন্যু থাকছে স্পেনে। ফাইনাল ম্যাচটি পাওয়ার জন্য স্পেনের মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবু এবং মরক্কোর ক্যাসাব্লাঙ্কায় নির্মাণাধীন হাসান আল সানি স্টেডিয়ামের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। টুর্নামেন্টে 2030 সালের 8 জুন থেকে শুরু হয়ে 21 জুলাই পর্যন্ত মোট 44 দিন ধরে চলবে, যা বিশ্বকাপের ইতিহাসে দীর্ঘতম। দক্ষিণ গোলার্ধে তখন থাকবে শীতকাল আর উত্তর গোলার্ধে গ্রীষ্ম। যাতায়াত এবং 5টি ভিন্ন টাইম জোনে 13 ঘন্টার দীর্ঘ বিমান ভ্রমণের কারণে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ধরে রাখা হবে বড় চ্যালেঞ্জ। সবকিছু পেরিয়ে বিশ্বকাপের শতবর্ষের আয়োজনে মেতে উঠতে মুখিয়ে থাকবে সারা বিশ্বের ফুটবল প্রেমীরা। আপাতত কেবল অপেক্ষা। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। দেশের প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ ডাক্তার কামরুল ইসলামের নাম দিয়ে অনলাইনে প্রতারণা করছে একটি চক্র। বিভিন্ন ফেসবুক পেজে যৌন রোগের ওষুধ বিক্রি করে এরই মধ্যে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তারা। মামলা দায়ের করেছেন ভুক্তভোগী চিকিৎসক। তবে এখনও অপরাধীদের কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। আইনি প্রতিকার চেয়ে অনলাইনে যে কোনো ওষুধ না কেনার পরামর্শ দেন ডাক্তার কামরুল ইসলাম। তবে গ্রাহকদের কেউ প্রতারিত হলে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, জানান ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। ডাক্তার কামরুল ইসলাম বিনা পারিশ্রমিকে প্রায় 2000 কিডনি প্রতিস্থাপনের অনন্য রেকর্ডের মালিক। চিকিৎসা শাস্ত্রে এমন অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন স্বাধীনতা পদক। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ভিডিওগুলো দেখা যাক, যেখানে ডাক্তার কামরুল যৌন ও কিডনি রোগের সমাধানের জন্য বিভিন্ন ওষুধ সেবনের পরামর্শ দেন, যেগুলো আবার দেদার্সে বিক্রিও হচ্ছে অনলাইনে। অথচ এর সঙ্গে কোনো সম্পর্কই নেই ডাক্তার কামরুল ইসলামের। গেল কদিন ধরে নানা নামে খোলা এমন ফেসবুক পেজে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তাঁর বক্তব্য সংযোজিত করে মানুষকে প্রতারণা করে আসছে
একটি চক্র। তারা কিন্তু একটা নাম্বার দিচ্ছে, নিচে নাম্বারে যখন যোগাযোগ করে রোগীরা বলে যে আমি কামরুল স্যারের অফিস থেকে বলছি। এই ধরনের একটা প্রতারণা চক্র বেশ কিছুদিন প্রায় মনে হয় মাসখানেক ধরে এরা এই কাজটা চালিয়ে যাচ্ছে। অন্য সোর্স থেকে এটাকে ভেরিফিকেশন করা দরকার। আর আমার ভিডিও দেখতেছেন, আমারও একটা ফেসবুকের পেজ থাকে, ভেরিফাইড পেজ। সেই ভেরিফাইড পেজে ওই কন্টেন্টটা, ওই ভিডিওটা ওখানে আছে কিনা, যদি থাকে একই কথা, তাহলে পরে এটা গ্রহণ করবে। একই কথা নয়, তাহলে গ্রহণ করা ঠিক না। অনলাইন প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মামলা করেছেন ডাক্তার কামরুল ইসলাম। মামলাটি বর্তমানে তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার সিকিউরিটি বিভাগ। অভিযোগ দিয়েছেন ওষুধ প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে না পারলেও যশোর অঞ্চলের একটি চক্র এমন প্রতারণায় চালিয়ে যাচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমাদের কাছে যে অভিযোগগুলো আসে, মানে বিশেষ করে অনলাইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম অভিযোগগুলোতে আসলে নাম ঠিকানা থাকে না। অনলাইন বলতে আপনার ফেসবুক পেজ বা মানে অ্যাপ কমার্স এবং আপনার ওয়েবসাইট ভিত্তিক কমার্স। তো এখানে কি হয় যে অভিযোগ করে, কিন্তু যে প্রতিষ্ঠান থেকে তারা মানে পণ্যটা ক্রয় করেছে, সেক্ষেত্রে আমাদের কাছে তার নাম ঠিকানা থাকে না, এই জন্য আমরা কোনো ব্যবস্থা নিতে পারি না। ওষুধের মতো গুরুত্বপূর্ণ জিনিস অনলাইনে না কেনার পরামর্শ ডাক্তার কামরুল ইসলামের। আর ভোক্তা অধিকারের কর্মকর্তারা বলছেন, প্রতারণা থেকে বাঁচতে হলে ভোক্তাকে আগে নিশ্চিত করতে হবে নিজের সুরক্ষা। অনুমোদন ছাড়া আমাদের দেশে যে কোনো ড্রাগস আসার আগে অনেকগুলো লেভেলের, যে এটা বিষক্রিয়া কী, এর টক্সিসিটি কী, এর সাইড ইফেক্ট কী, এটা কি রোগে কতটুকু উপকার করে, একটা নর্মাল ইয়ার সাথে এর কম্পেয়ার করে এটার মানে কার্যকারিতা কতটুকু উন্নত, সেগুলি সব দেখে তারপরে ওই ড্রাগটার অনুমোদন দেওয়া হয়। আমাদের দেশে যে ওষুধ প্রশাসন অধিদপ্তর রয়েছে, তারাই এই কাজটা করে থাকেন। প্রত্যেকটা ওষুধে কিন্তু দিয়ে একটা নাম্বার থাকে, কাজে ওষুধ যে ফাইল যেটাই দেখ না কেন, একটা সেটা অনুমোদিত কোনো কোম্পানির তৈরি কেনা। অনুমোদিত কোম্পানি হলে সাধারণত অনুমোদনকৃত ওষুধ ছাড়া তারা বানায় না। অ্যাপ কমার্স হোক বা ওয়েবসাইট ভিত্তিক যে মানে আছে, এক্ষেত্রেও দেখে শুনে কিনবে। যেমন অনেক প্রতিষ্ঠান নামই নাই, একটা মোবাইল নাম্বার দিয়ে দেখেছে একটা ই কমার্সের ফেসবুক পেজ দিয়ে তারা বিজনেস করতেছে। তো সেক্ষেত্রে সেই বিষয়গুলোতে কেনাকাটার ক্ষেত্রে একটু সচেতন হলে ভোক্তারাই পারে তাদের নিজেদের প্রতারণার হাত থেকে বাঁচাইতে। গেল 3 দিনে অনলাইন প্রতারণার অন্তত 400 অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। গভর্নরের পদ থেকে অপসারণ নিয়ে অবশেষে মুখ খুললেন ডক্টর আহসান এইচ মনসুর। দাবি, অনৈতিক কাজ করানো যাবে না, এই ভাবনা থেকেই তাকে সরানো হতে পারে। তবে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার শেষ করতে আরও সময় দরকার ছিল। যমুনা টেলিভিশনকে তিনি জানান, অর্থ পাচার ঠেকাতে কঠোর ছিলেন বলেই দেশের রেমিটেন্স বেড়েছে। জানা গেছে, খেলাপি ঋণের আসল চিত্র। দাবি, ইসলামী ব্যাংক নিয়ে রাজনীতি না থামলে এই ব্যাংক কোনোদিন জনগণের হবে না। বাংলাদেশ ব্যাংক গভর্নরদের বিদায় ইদানিং ভালো হচ্ছে না। ব্যতিক্রম হয়নি ডক্টর আহসান এইচ মনসুরের ক্ষেত্রেও। চলতি বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের একাংশের বিক্ষোভের মুখে সরে যেতে হয় তাকে। সাথে বিদায় নেন একজন অতিরিক্ত পরিচালক আর গভর্নরের উপদেষ্টাও। বিদায়ীদের বিরুদ্ধে অভিযোগ ছিল স্বৈরাচারী আচরণের। তখন আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে কঠোর হবার বার্তা দিয়েছিলেন ডক্টর মনসুর। বাড়ে রেমিটেন্স প্রবাহ, ব্যাংকে খেলাপি ঋণের আসল পরিস্থিতি জানতে শুরু হয় ফরেনসিক অডিট। ডক্টর আহসান এইচ মনসুর ফিরে গেছেন গবেষণাতে, কাজ করছেন আগের প্রতিষ্ঠানে। গভর্নরের দায়িত্ব থেকে অপসারণ নিয়ে কিছুটা আক্ষেপ কণ্ঠে। দাবি, তার নেয়া অনেক উদ্যোগের সুফল পাচ্ছে বর্তমান সরকার। সংশোধন হয়েছে 2টি আইন, তাহলে তাকে বিদায় নিতে হলো কেন? আমি অনেক রিফর্মে হাত দিয়েছি, টাকা উদ্ধারে হাত দিয়েছি, অনেক রকমের সুবিধা দিয়েছি। অনেককেই সুবিধা দিয়েছি ইন দ্য সেন্স যে যারা ডিস্ট্রেসড কোম্পানি হয়েছিল তাদেরকে আমরা অনেক ভাবে ছাড় দিয়েও তাদেরকে রেগুলারাইজ করার চেষ্টা করেছি, যাতে কোম্পানিগুলো টিকে থাকে। এখন হয়তো আমাকে দিয়ে এমন কোনো কাজ করানো যাবে না যেটা তারা করাতে চায়, কাজে নিজের লোক দরকার, আমি সেই কারণে আমি বলবো যে শেখ হাসিনার সময় আমাকে অফার করা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরশিপ, আমি নিইনি। আমি প্রথমে বলেছিলাম আমার বয়স 65-র উপর হয়ে গেছে, আমি নেব না। বললাম ওটা চেঞ্জ করে দেওয়া হবে। পরে আমি বললাম যে দেখুন, আমাকে নিলে পরে 3 মাস পরে আমাকে আপনারাই ফায়ার করে দেবেন, কারণ আপনাদের কথা মতো তো আমি চলতে পারবো না হয়তো। কাজে অযথা কেন আমাকে নিয়ে, আপনারাও এম্বারাসড হবেন, আমিও এম্বারাসড হব। তো এখানে নীতির প্রশ্নে তো আমি আপোষ করি না।
রাজনৈতিক প্রভাবমুক্ত করার যুক্তিতে ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছিলেন ডক্টর মনসুর। নগদ টাকার সংকট মেটাতে দেয়া হয় ১,৫০০ কোটি টাকার সহায়তাও, কিন্তু ব্যাংকটি নিয়ে কোনো সমাধান আসেনি। চলতি বছর চেয়ারম্যান ও এমডির অপসারণ নিয়ে নতুন করে বিক্ষোভ শুরু হয় সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে। এই নিয়ে সাবেক গভর্নরের পর্যবেক্ষণ কি? গ্রাহকরা যেটা আন্দোলন করেছে তাদের সেই আন্দোলনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে, এবং আমি মনে করি যে সরকার দেরিতে হলেও সেটাই করতে যাচ্ছে হয়তো, কিন্তু আর একটু দ্রুততার সাথে করে ফেলতে হবে। বোর্ড নিয়ে এখানে মানে আমি বলবো যে সময় নষ্ট কালক্ষেপণ করার কোনো প্রয়োজন নেই। দ্রুততার সাথে ভালো উন্নত মানের নিউট্রাল লোকদের দিয়ে, ব্যাংক কারোই নয়, ইসলামী ব্যাংক জামাতেরও নয়, ইসলামী ব্যাংক বিএনপিরও নয়, ইসলামী ব্যাংক এসালমেরও নয়, ইসলামী ব্যাংকের গ্রাহকদের। মাত্রই জাতীয় বাজেট দিয়েছে নতুন সরকার, যেখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এখনও বড় চ্যালেঞ্জ। আছে ভর্তুকি ও মধ্যপ্রাচ্য সংকট সামলানোর ঝক্কিও। মূল্যস্ফীতি কমানোর টার্গেট পূরণ করতে পারেনি ডক্টর মনসুর নিজেও, আস্থায় ছিলেন না ব্যবসায়ীরা। তাহলে কি তিনি সফল? অনেক সময় ন্যারেটিভ দেওয়া হয় যে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, অতখানি ধ্বংসপ্রাপ্ত নয়, আমি এটুকুই বলব। অনেকখানি এটাকে স্টেবিলাইজ করা আছে। কোনো সিঙ্গল সিলভার বুলেট নাই যেটাতে আমি ফায়ার করলাম আর ইনফ্লেশন ঠাই করে কমে গেল। নো, আজকে যদি ব্যাংকিং খাত শক্তিশালী থাকতো তাহলে পরে আমার টাকা ছাপানোর দরকার হতো না, এই ৭০,০০০ কোটি টাকা বাজারে থাকতো না। তাহলে সেই টাকাটা একটা ইম্প্যাক্ট মূল্যস্ফীতির উপর হয়তো 1% পড়ে যেত, 1.5% পড়ে যেত, সেটা থেকে একটা বেনিফিট পেতাম। আগামীতে আবার বিশালভাবে বেতন বৃদ্ধি হবে, তো বেতন বৃদ্ধি হলে তো মূল্যস্ফীতি আবার উস্কে যাবেই। ডক্টর আহসান এইচ মনসুরের পর দেশের ১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব পান মোস্তাকুর রহমান। তার মেয়াদ শেষ হবে ৪ বছর পর। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ২৪-এর আন্দোলনের পর কেটে গেছে ২ বছর। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো অগ্রগতি নেই স্বজনদের করা মামলাগুলোর। দাবি, প্রথম দিকে সরকারসহ বিভিন্ন পক্ষ থেকে পরিবারগুলোর খোঁজ নেওয়া হলেও এখন কারো নজর নেই। সন্তানদের নিয়ে হতাশা আর অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় পরিবারগুলো বিচার নিশ্চিতের পাশাপাশি কর্মসংস্থান ও আর্থিক নিরাপত্তার দাবি তাদের। কাঙ্ক্ষিত বিচার নাই, বিচারের কোনো তৎপর নাই, বিচার পাবো কিনা জানি না। মায়ের কাছে সন্তানের শূন্যতা কখনোই পূরণ হবার নয়। এই মায়ের চোখের জলের কোনো জবাব নেই কারো কাছেই। ২৪-এর আন্দোলনে ১৯শে জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকের শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির। জুলাই বিপ্লব ফেসিবাদের পতন ঘটালেও ছেলে হারানোর বেদনা রয়েই গেছে। ওই দিন আন্দোলনে যোগ দিয়ে গুলিতে মারা যান কলা ব্যবসায়ী জুম্মাপাড়ার মেরাজুল ইসলাম, বৌরানী জুয়েলার্সের ম্যানেজার গণেশপুরের মুসলিম উদ্দিন মিলন ও শালবন মিস্ত্রিপাড়ার সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন। এ ঘটনার পর সেদিন হতাহতদের পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস। 18 জুলাই মডার্ন মোড়ে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন অটো চালক মানিক মিয়া। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। 19 জুলাই দুপুরের পর ছাত্র জনতা মিছিল নিয়ে কাছারিবাজারের দিকে যেতে চাইলে আন্দোলনকারীদের নির্বিচারে গুলি করে আইন শৃঙ্খলা বাহিনী। শহীদদের প্রতি একটা সফট কর্নার রেখে দেন, আপনারা ছাড়া কেউ নেই। আমরা কার কাছে বলবো? এই হাহাকার কাকে বলবো? 13,000 টাকা করে প্রতি মাসে ভাতা দেয়, হয়তো তা দিয়ে আমার বাচ্চাকে নিয়ে আমার থাকা খুবই কষ্টকর। যাদের লেখাপড়া আছে তাদেরকে সরকারি প্রতিষ্ঠানে আমাদেরকে একটা মানসম্মত চাকরি দেওয়া হোক। 5 আগস্টের পর একে একে মামলা করেন শহীদদের স্বজনরা। পরবর্তীতে আদালতের নির্দেশে বিভিন্ন এলাকার কবরস্থান থেকে মরদেহগুলো উত্তোলনও করা হয়। স্বজনদের দাবি, এরপর আর কোনো অগ্রগতি নেই মামলার। বাসস্থান করে দিবে, আমাদের সারা জীবন জন্য চলতে পারি সেভাবে যেন সরকার একটা ব্যবস্থা করে আমাদের দেয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটাই চাওয়া যে উনি যেন আমাদেরকে জাতীয় সনদপত্রটা দেয়, আমাদের বাচ্চারা যেন রাষ্ট্রীয় স্বীকৃতি পায়। এসব হত্যা মামলা দেখভাল করছে সিআইডি। তদন্ত কার্যক্রম শেষ, অনুমতি পেলে 1 মাসের মধ্যেই চার্জশিট দেয়া হবে বলছে সংস্থাটি। জেলা প্রশাসক জানালেন, প্রতিনিয়ত খোঁজ নেওয়া হচ্ছে শহীদ পরিবারের। যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তাদেরকে চার্জশিটভুক্ত করার জন্য সরকারের পূর্ব অনুমোদন দরকার হয়। তো আমরা সেজন্য চিঠি লিখেছি, আমরা আংশিক পেয়েছি অনুমোদন, আংশিক পাইনি, যার কারণে আমরা চার্জশিট সাবমিট করতে পারছি না। শহীদ পরিবারের সাথে আমাদের গ্রুপে আমরা যুক্ত আছি, প্রতিদিন
তারা যে কোনো মেসেজ আমাদের কাছে পাঠাচ্ছেন, আমরা সেগুলো দেখি এবং সেই অনুপাতে ব্যবস্থা নিই। কিন্তু জুলাই যোদ্ধা যারা আছেন তাদের সবার সাথে আমাদের আসলে ওভাবে কানেক্টিভিটিটা নেই, কিন্তু অনেকেই যারা আমাদের সাথে যোগাযোগ রক্ষা করেন, আমরা তাদের সাথে মোটামুটি তাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানগুলি করার চেষ্টা করি। সব জটিলতা কাটিয়ে দ্রুত মামলাগুলোর বিচার শুরু হবে এমন প্রত্যাশা করছেন জুলাই শহীদদের স্বজনরা। সরকার, মাঝহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভূঁইয়া ও 12 জন সদস্য আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। রোববার বিকেলে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পরিষদের উদ্যোগে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সাবেক প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ফরিদ আল সোহান আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভূঁইয়ার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় সহ বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। নবনিযুক্ত প্রশাসক বলেন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদকে আধুনিক ও মডেল ইউনিয়নে পরিণত করতে সবাইকে সাথে নিয়ে কাজ করবেন তিনি। প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে তালিকাভুক্ত হলেও কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ঝালকাঠি পৌরসভার বাসিন্দারা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পৌরসভার 12টি গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা বেহাল। ভোগান্তিতে পড়া বাসিন্দারা চান দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। ঝালকাঠি পৌরসভা কাগজে কলমে প্রথম শ্রেণীর মর্যাদা পেলেও বাস্তব চিত্র ভিন্ন। পৌরসভার বিভিন্ন সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী। খানাখন্দে ভরা এসব রাস্তায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা এখন প্রায় অকার্যকর। সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। অপরিষ্কার খাল আর ড্রেনে জমে থাকা পানিতে বাড়ছে মশার উপদ্রব। প্রতিনিয়ত পানি জন্য অটো পড়ে যায়, রিক্সা চলতে পারে না, অনেকে হাইটে চলাচল করে। বর্ষা পড়লে পানি জমে যায়, গাড়ি চলতে অসুবিধা, রোগী নিয়ে যাতায়াত করা তো বহুত কষ্ট। অভিযোগ রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও। স্থায়ী কোনো ডাম্পিং স্টেশন না থাকায় শহরের বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে সুগন্ধা ও বাসন্ডা নদীতে। এতে দূষিত হচ্ছে নদীর পানি, বিপন্ন হচ্ছে জলজ প্রাণী। বর্ষার সিজনে পানি খাল থেকে উপচিয়ে রাস্তা থেকে আমাদের স্কুল পর্যন্ত প্লাবিত হয়। যেই খালটা খনন করা হয়েছে বলে বলছে, সেখান থেকে বিভিন্নভাবে অর্থ আয় করা হয়েছে, অথচ সেই খাল যে নোংরা, সেই নোংরা পরিবেশ এখনও রয়ে গেছে। পৌর কর্তৃপক্ষ বলছে, দুর্ভোগ লাঘবে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। বিদেশি অর্থায়নের প্রকল্প হওয়ায় কয়েক স্তরের কাগজপত্র যাচাই বাছাইয়ে সময় লাগছে। তিনটি সড়কটা আমাদের পুবালি সড়ক, আমাদের কাঠকুটি রোড, প্রত্যেকটা বিভিন্ন প্রকল্পে দেয়া আছে। বিভিন্ন স্তরে যাচাইয়ের জন্য তারা বেশ কয়েকবার আমাদের এসে সরেজমিনে দেখে গিয়েছে, মিটিং হয়েছে। এরপরে এইটার জন্য আমরা একটু আটকে আছি। 1875 সালে প্রতিষ্ঠিত পৌরসভাকে ঘিরে উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি 50,000 পৌরবাসীর। তাপস সরকার, যমুনা নিউজ। স্পেনের বিশ্বকাপ জয়ে মাতোয়ারা, মাদ্রিদ, বার্সেলোনা সহ বড় বড় শহর উল্লাসে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। স্পেনের বিজয় মিছিলে অংশ নেন তারা। নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বিশেষ এই অর্জন। স্পেনের বার্সেলোনা থেকে সহকর্মী মোহাম্মদ আফাস জনের রিপোর্টে বিস্তারিত থাকছে। আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় একমাত্র গোলে হারিয়ে বিশ্বকাপ ঘরে তুলল স্প্যানিশরা। ঘুচল 16 বছরের অপেক্ষা। আবারও ফুটবলের সিংহাসনে বসল স্প্যানিশরা। স্পেনের এই জয় মাদ্রিদ, বার্সেলোনা, ভ্যালেন্সিয়া সব ছোট বড় শহরে উৎসবের আমেজ বিরাজ করছে। রাস্তায় নেমেছে হাজারো সমর্থক। স্পেনের জাতীয় পতাকা হাতে করা হচ্ছে বিজয় মিছিল। নাচ, গান এবং আতশবাজির মধ্যে দিয়ে উদযাপন করা হয় স্পেনের দ্বিতীয় শিরোপা। এই ঐতিহাসিক অর্জনে অংশ নিয়েছে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরাও। টেলিভিশন ও বড় পর্দায় পরিবার বন্ধুদের সাথে খেলা উপভোগ করেন তারা। স্পেন যে তারুণ্য নির্ভর টিম নিয়ে এসেছিল, এই প্রত্যাশায় তারা শিরোপা গড়ে তুলেছে। স্পেন যোগ্য দল হিসেবে জয়ী হয়েছে, আমরা অনেক আনন্দিত। স্পেনের এ দাপুটে জয় উচ্ছ্বসিত প্রবাসীরা। আসরের সেরা দল হিসাবে বিশ্বকাপ স্পেনেরই প্রাপ্য ছিল, আর তারা তা পূরণ করতে পারায় খুশির জোয়ারে ভাসছে পুরো দেশ।
আর্জেন্টিনাকে লজ্জাজনক হার হারাবে এটা আমরা আগ থেকে জানতাম এবং স্পেন তা করে দেখিয়েছে। স্পেনের সাথে যদি আর্জেন্টিনার খেলা হয় তাহলে মেসিকে অসহায়ের মতো দেখা যাবে। আজকে সারা বিশ্ব সেটা দেখলো যে মেসি অসহায়ের মতো ছিল। ইউরোর পর তারুণ্য নির্ভর এ দল এখন বিশ্ব চ্যাম্পিয়ন। পরবর্তী 4 বছরের জন্য বিশ্বসেরার মুকুট উঠেছে স্পেনের মাথায়। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। ইরাক ভূখণ্ডে ইরানের চালানো হামলায় নিহত হয়েছে আরও এক মার্কিন সেনা। রোববার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। জানান, ইরাকের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ছুড়েছিল ইরান। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করা হয় সেগুলো। এর পরপরই ড্রোনগুলোর অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়ের প্রক্রিয়া শুরু করে। হঠাৎ ঘটে বিস্ফোরণ। ঘটনাস্থলে নিহত হন ওই মার্কিন সেনা। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরান সংঘাত শুরুর পর মধ্যপ্রাচ্যে এ পর্যন্ত মোট 17 মার্কিন সেনার প্রাণহানি ঘটল। হরমুজ প্রণালী ঘিরে অচল অবস্থার জেরে আরও অস্থিতিশীল হয়ে উঠেছে বৈশ্বিক তেলের বাজার। সোমবার এক লাফে 3% বেশি বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি পৌঁছে গেছে $91 কাছাকাছি। এদিকে মার্কিন WTI সূচকেও তেলের দাম বেড়েছে 3%-এর উপর। ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $85 বেশি। বেড়েছে গ্যাসোলিন সহ অন্যান্য জ্বালানির দামও। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলার জেরে গত কয়েক মাস ধরেই ব্যাপক ওঠানামা করছে তেলের দাম। সম্প্রতি হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করে দেয়ায় আবারও ঊর্ধ্বমুখী বৈশ্বিক জ্বালানি বাজার। পিকেক্স মাউন্টেন ইরানের আরও একটি সম্ভাব্য ভূগর্ভস্থ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র, এমন দাবি যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের। প্রায় 2000 ফুট গভীর সুড়ঙ্গে শুধু উন্নত মানের সেন্ট্রিফিউজ নির্মাণের দাবি জানিয়ে আসলেও সম্প্রতি খনন কাজ ও নিরাপত্তা জোরদারে ব্যাপক তৎপরতা চালাচ্ছে ইরান, যার জেরে যে কোনো সময় এই পর্বতের গভীর টানেলে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মুহুর্মুহু হামলা পাল্টা হামলায় এক নজিরবিহীন পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন ইরান যুদ্ধ। এমন সময় চরম হুঁশিয়ারির আরও একটি তীর ছুড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার টার্গেট ইরানের রহস্যময় পর্বত পিক্যাক্স মাউন্টেন। তেহরান থেকে 220 কিলোমিটার দক্ষিণে জাগ্রস পর্বতমালায় সমুদ্রপৃষ্ঠের 1600 মিটার উঁচুতে অবস্থিত এই পাহাড়, যার ভেতরে রয়েছে দুটি ভূগর্ভস্থ টানেল কমপ্লেক্স। মাটির প্রায় 2000 ফুট গভীরে নিরেট গ্রানাইট কেটে তৈরি এই টানেলগুলো ধ্বংস করা মার্কিন অস্ত্রাগারের সবচেয়ে শক্তিশালী টানেল বিধ্বংসী বাংকার বাস্টারেরও ক্ষমতার বাইরে। ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এই কেন্দ্রে কেবলমাত্র উন্নত মানের সেন্ট্রিফিউজ অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যন্ত্র তৈরি ও সংযোজনের দাবি করে আসলেও গোপনে এখানে ইউরেনিয়াম সমৃদ্ধ প্ল্যান্ট নির্মাণ করছে তেহরান। এমন অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা। পর্বতটিতে চলমান গতিবিধির উপর কড়া নজর রাখার এবং খুব শিগগিরই আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাদের পারমাণবিক পরিস্থিতির অবস্থা বেশ নাজুক, তবুও পিক্যাক্স মাউন্টেনের দিকে লক্ষ্য রাখা হচ্ছে। প্রতিবারই এটি সম্পর্কে শুনি এবং বিষয়টি উড়িয়ে দেই। খুব শিগগিরই পিক্যাক্সে আঘাত হানতে পারি আমরা। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রকাশিত সাম্প্রতিক তথ্যে জানা গেছে, দুর্ভেদ্য এই সুড়ঙ্গের প্রবেশপথ আরও শক্তিশালী ও উন্নত করছে তেহরান। পুরোদমে চলছে ভেতরের খনন কাজও। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভূগর্ভস্থ কেন্দ্রটিকে অন্যতম সুরক্ষিত স্থাপনা হিসেবে বর্ণনা করেছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান। অন্যদিকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনে পিক্যাক্সকে ইরানের কৌশলগত ব্যাকআপ বলে মন্তব্য পশ্চিমাদের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। গেল বছর অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পর গাজায় 3700 বার চুক্তি ভেঙেছে ইসরায়েল। রোববার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে কমপক্ষে 1168 জন ফিলিস্তিনি। এছাড়াও আহত হয়েছেন 3734 জন। একই সময়ের মধ্যে IDF এর হাতে আটক হয়েছেন 149 জন ফিলিস্তিনি। ইসরায়েলের সাথে চুক্তি অনুযায়ী গাজায় 1,68,000 ত্রাণবাহী ট্রাক প্রবেশের কথা ছিল, কিন্তু এ পর্যন্ত মাত্র 60,000-এর কাছাকাছি সংখ্যক ট্রাক ঢুকতে দেওয়া হয়েছে। এতে প্রয়োজনীয় ত্রাণের মাত্র 35% পৌঁছাতে পেরেছে গাজার ক্ষুধার্ত মানুষের কাছে। দর্শক, এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।